আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত করল হাইকোর্ট। প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস, আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র শিবিরের। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাস সহ 39 আসামির বিচার শুরু, পরবর্তী তারিখ 2 ফেব্রুয়ারি। গণভোটের পক্ষে দেশের বিভিন্ন স্থানে উপদেষ্টাদের প্রচারণা, রাষ্ট্রের বৈষম্য দূর করতে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান। এবং শ্রদ্ধা ভালোবাসায় পালিত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী, সারা দেশে নানা আয়োজন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। এর প্রতিবাদে উত্তাল পুরো ক্যাম্পাস। নির্বাচনের একদিন আগে আদালতের ভোট স্থগিত করার সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। এর আগে সকালে রাজধানীতে সংবাদ সম্মেলন করে নির্বাচন বন্ধ করা হলে আন্দোলনের হুঁশিয়ারি দেয় ইসলামী ছাত্র শিবির। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। নির্বাচনের একদিন আগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। আদেশে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের বেঞ্চ জানায়, জাতীয় নির্বাচনের পর সাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ, ভিসি ভবনে তালা ও সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা। নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলেও জানান তারা। এরই মধ্যে নির্বাচনের দায়িত্ব পালন থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা। 20 তারিখ মানে 20 তারিখ, আমরা এর বিকল্পে যদি কোনো রায় আসে আমরা শাস্তি তা মেনে নিব না। আমরা অলরেডি রেজিস্টার বিল্ডিং এবং কন্ট্রোলার অফিসে তালা দিছি এবং আন্দোলনকে আরো জোরালো করার জন্য আমরা এখানে এসে অবস্থান নিছি। এদিকে সাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জানান, আদালতের নির্দেশনা লিখিতভাবে না আসা পর্যন্ত নির্বাচনী কার্যক্রম চলবে। এখন পর্যন্ত আসলে এই ব্যাপারে আমাদের কাছে কোনো আপডেট নাই, সো আমাদের প্রস্তুতি থাকবে, দেখা যাক কি হয়। আমরা এটা নিয়ে আমাদের প্রস্তুতিকে বন্ধ রাখছি না। এর আগে নির্বাচনের দাবিতে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে ইসলামী ছাত্র শিবির। দলীয় প্রভাব খাটিয়ে নির্বাচন বন্ধের অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন শিবির সভাপতি। শিক্ষার্থীদের অধিকার হরণের জন্য আবারও একটা চক্রান্ত তারা মেতে উঠেছে এবং সেই চক্রান্তে কোর্টকে তারা ব্যবহার করেছে। একই রাস্তায় হাঁটছে যে রাস্তায় ফ্যাসিবাদ হেঁটেছিল। আমরা দেখতে পাচ্ছি বিএনপি, তার অঙ্গ সংগঠনগুলো এবং ছাত্র দল একই রাস্তায় হাঁটছে। সরকার যদি এ ব্যাপারে কঠোর পদক্ষেপ না হয়, না এবং অনমনীয় ভাব প্রদর্শন না করে, তাহলে তাদের চরম মূল্য দিতে হবে। একপাক্ষিক আচরণ তারা বন্ধ করবে। যদি না করে সারা দেশব্যাপী ইসলামী ছাত্র শিবির লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে। এর আগে রোববার সাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় রিট করেছিলেন স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ শুভ। জাহিদুল আলম, এটিএন বাংলা। এদিকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দায়িত্ব পালন থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিশ্চিত করা হয়। এ সময় শিক্ষকরা বলেন, নির্বাচন নিয়ে নানা ইস্যু তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে সবাই শঙ্কিত ও বিব্রত। ইতোমধ্যে নির্বাচন কমিশন থেকে বিএনপিপন্থী 8 জন শিক্ষক পদত্যাগ করেছেন বলেও জানান তারা। আগামীকাল সাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শিক্ষকরা পদত্যাগ করায় নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে। অন্যদিকে নির্বাচনের দাবিতে সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান সহ নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস সহ 39 আসামির বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। সকালে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক এই চার্জ গঠন করেন। এ সময় ট্রাইব্যুনালে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 23 জন আসামি উপস্থিত ছিলেন।
এর আগে সকাল 9টার দিকে কড়া নিরাপত্তায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ আসামিদের আদালতে হাজির করা হয়। এ সময় সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো পুরো আদালত পাড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলায়। 2024 সালের 26 নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় সংঘর্ষের এক পর্যায়ে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। আদালতে পলাতক 16 আসামির পক্ষে একজন আইনজীবী ছিলেন। কারাগারে থাকা 22 আসামির পক্ষে লিগ্যাল এইড অফিস থেকে আগামী ধার্য তারিখে আইনজীবী নিয়োগ দেওয়া হবে। আগামী 2 ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করেছে আদালত। উভয় পক্ষকে শুনেছেন বিজ্ঞ আদালত, শোনার পর আদেশ দিয়েছেন এই পর্যায়ে সকল আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে সাক্ষীরা এবং আসামিরা স্বীকার করেছে 164 ধারা জবানবন্দিতে সবকিছু বিবেচনা করে আসামিদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ার থাকার কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বিশেষ করে আসামি চিন্ময় দাসের বিরুদ্ধে দণ্ডবিধানের 302, 109 ধারায় অভিযোগ গঠন করা হয়েছে এবং অন্য সকল আসামির বিরুদ্ধে 147, 148, 149, 302 এবং 34 ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। বৈষম্য দূর করতে হলে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বগুড়ায় গণভোট বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। ফ্যাসিস্ট সরকার গত 15 বছরে গায়েবী মামলা দিয়ে বিরোধী নেতাকর্মীদের হয়রানির পাশাপাশি গুম খুন সহ বিচার বহির্ভূত বহু হত্যাকাণ্ড চালিয়েছে বলে অভিযোগ আইন উপদেষ্টার। অসাধারণ একটা নির্বাচন অনুষ্ঠান করার চেষ্টা করব। আমরা জাতীয় সংসদ নির্বাচনে যেই প্রার্থীকে আমাদের মনে চায়, যাকে ইচ্ছা আমরা ভোট দিব। এইবারে নির্বাচনে দুইটা ঐতিহাসিক ঘটনা ঘটছে। একটা হচ্ছে প্রথমবারের মতো প্রবাসী ভাইরা ভোট দিতে পারছে। সেকেন্ড হচ্ছে প্রথমবারের মতো জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে অনুষ্ঠিত হচ্ছে। গণভোটে হ্যাঁ ভোট জয়ী হলে ফ্যাসিবাদ আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। দুপুরে হবিগঞ্জের নিমতলায় গণভোটের প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জাতীয় ইমাম সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আগামী নির্বাচনে ভোটের বাক্স পাহারা দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। চাঁদপুরে গণভোটের প্রচারে অংশ নেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সদর উপজেলা মিলনায়তনে গণভোট কার্যক্রম নিয়ে আয়োজিত একটি সভায় যোগ দেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান, জেলা প্রশাসক রবিউল হাসান ও পুলিশ সুপার রুহুল হাসান সভায় বক্তব্য রাখেন। এরপর তিনি চাঁদপুরে ভোটের গাড়ি কার্যক্রমে অংশ নেন। পাশাপাশি গণভোট সংক্রান্ত বিভিন্ন স্টল ঘুরে দেখেন সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলায়, তাই গণভোটে তারা হ্যাঁ ভোট দিয়ে সেই অবস্থান পরিষ্কার করবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে কিশোরগঞ্জে গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন। গণ অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যরা সহ প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া টাঙ্গাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজল কবির খান, যশোরে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, পাবনার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম এবং পিরোজপুরের মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার গণভোটের প্রচারণায় অংশ নেন। জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হচ্ছে না মন্তব্য করে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন ও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ হয়, এ নিয়ে হতাশা ছড়ানো যাবে না।
রংপুরের কাউনিয়া উপজেলার তালুক শাহবাজপুর এলাকায় তিস্তা নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে তিনি এ মন্তব্য করেন। বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধ ও সেচ কার্যক্রম অন্তর্ভুক্ত থাকায় প্রকল্প এলাকা নিয়ে যাচাই বাছাই সময় সাপেক্ষ উল্লেখ করে উপদেষ্টা বলেন, চীন সরকার যত দ্রুত সম্ভব এই প্রকল্পটির কাজ শুরু করতে আগ্রহী রয়েছে। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। এর আগে উপদেষ্টা তিস্তা সড়ক ও রেল সেতু এবং নৌকায় নদী এলাকা পরিদর্শন করেন। 26শে জানুয়ারি বলেছিলেন 26 জানুয়ারি শুরু করে, সেটা না করে আমরা একটু সময় দিই কাজটা ভালো করে। সরকার যখন একটা প্রকল্প সাবমিট করে সরকারকে বলতে হয় সে কবের মধ্যে কাজটা শুরু করতে চায়, যাতে অন্য যে দেশটা আছে যে সাহায্য দেবে সে ওই ডেটটা মাথায় রেখেই কাজটা করে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রকল্পটা অনেক বেশি জটিল হওয়ার কারণে তিনটা জিনিস এখানে দেখতে হবে: বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধ, একই সাথে সেচ দেওয়া। ফলে এইটা ফুল প্রুফ করার জন্য ওনারা একটু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে আগামী 22 জানুয়ারি সকাল 11টায় জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। এর আগে রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ আনেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার। গত শনিবার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে এক চিঠি পাঠিয়ে তিনি এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কুড়িগ্রামে জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অধ্যাপক হাসিবুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে পানি উন্নয়ন বোর্ড গেস্ট হাউস চত্বরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু। আলোচনা শেষে জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রতিটি সংকটময় মুহূর্তে জিয়া পরিবার মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। যখন গণতন্ত্র ধ্বংস, মানুষের ভোটের অধিকার নাই, কথা বলার অধিকার নাই, তখন বেগম খালেদা জিয়া রাস্তায় নেমে এসে 9 বছর স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে এনেছিলেন বলেও মন্তব্য করেন দুলু। নাটোরের নলডাঙ্গা পাবনাপাড়া শহীদ নাজমুল হক সরকারি কলেজ মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। বেগম খালেদা জিয়া ঠিক এমনি ভাবে যখন গণতন্ত্র ধ্বংস, মানুষের ভোটের অধিকার নাই, মানুষের কথা বলার অধিকার নাই, সেদিন বেগম খালেদা জিয়া তার তারেক রহমান কোকোকে ঘরে রেখে রাস্তায় নেমে এসেছিলেন। সেই বেগম খালেদা জিয়া 9 বছর স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্র ভোটের অধিকার ফেরত নিয়ে এসেছিলেন। আসন্ন নির্বাচন ঘিরে পেশি শক্তি, সন্ত্রাস ও কালো টাকার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন 10 দলীয় জোট সমর্থিত নারায়ণগঞ্জ 4 আসনের এনসিপির প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। দুপুরে চাষাড়ার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার, খেলাফত মজলিস মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাব্বির আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক আলামিন রাকিব সহ 10 দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোটার সংখ্যার দিক থেকে জাতীয় সংসদের বৃহত্তম আসন ঢাকা ১৯। ঢাকার সাভারের এই আসনটি নানা কারণে গুরুত্বপূর্ণ হলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এখানকার বাসিন্দারা। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাভারকে আধুনিক শহরে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার সালাউদ্দিন বাবলু। তবে জামাতের প্রার্থী আফজাল হোসেনের পরিবর্তে এখানে 10 দলীয় জোটের কাণ্ডারি হয়েছেন এনসিপির দিলশানা ফারুল। করছেন পরিবর্তনের অঙ্গীকার। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ জাহান। সাভার উপজেলার 7টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ঢাকা ১৯ আসন। স্মৃতিসৌধ, পোশাক শিল্প নগরী ও সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ এই এলাকাটি। এখানে মোট ভোটার সংখ্যা 9 লাখের উপরে। তবে এই অঞ্চলের মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। অপরিকল্পিত নগরায়ন যেমন দূষিত করছে পরিবেশ, তেমনি জলাবদ্ধতা ও যানজটে নাকাল নাগরিকরা। এই ফুটপাত যেভাবে দিন দিন রাস্তা দখল করে আছে, অচিরেই সাভারটা বাংলাদেশের সবচেয়ে জনবহুল এলাকা, বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত এলাকা হয়ে দাঁড়াবে। নতুন প্রজন্ম অনেকেই মাদকের দিকে ঝুঁকে গেছে। এই মাদক যারা নিয়ন্ত্রণ করতে পারবে তাকেই এই নতুন প্রজন্ম এখন আমরা চাচ্ছি। চাঁদাবাজ মুক্ত, ফুটপাত মুক্ত সুন্দর একটা সাভারবাসীকে উপহার দিতে পারে, সেরকম একটা প্রার্থী আমরা আশা করতেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণের মাধ্যমে এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার সালাউদ্দিন বাবলু। এটি আমার পঞ্চম নির্বাচন। নির্বাচনের অভিজ্ঞতা যেরকম আছে এবং 2 বার সংসদ সদস্য হিসেবে আমার দায়িত্বে সে অভিজ্ঞতা আছে। চাঁদাবাজ, সন্ত্রাসী একটা অব্যবস্থা 17 বছর ছিল এবং এগুলা দলের পেট্রোনাইজ, দলের সহযোগিতায় গুরুত্বপূর্ণ পদের লোকে আমার সাথে জড়িত ছিল। এই জিনিসগুলোকে ম্যানেজ করতে হবে যাতে সাভারবাসী যে প্রত্যাশা নিয়ে ভোট দিবে আমাকে, সেটার জন্য কম বেশি যাতে পূরণ করতে পারি। নতুন প্রজন্মকে সাথে নিয়ে জামায়াত সহ 10 দলীয় জোটের সমর্থন কাজে লাগিয়ে সাভারকে আধুনিক নগরীতে রূপ দিতে চান এনসিপির প্রার্থী দিলশানা ফারুল। যানজট মুক্ত সাভার যেন নিশ্চিত হয়, সেই সর্বোচ্চ চেষ্টা আমার থাকবে। সাভারের রাস্তাঘাটগুলোর যে দুরবস্থা, সেই দুরবস্থা যেন না থাকে, সেই চেষ্টা থাকবে। নদী দূষণের যে করুণ অবস্থা, সেখানে একটা বড় ভূমিকা পালন করতে চাই। ঘনবসতিপূর্ণ সাভারের বাসিন্দারা শুধু অবকাঠামোগত উন্নয়ন চান না, চান নিশ্চিত হোক সামাজিক ও নাগরিক সেবা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে খুলনা 1 আসনে আছেন সহকর্মী তরিক ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আজ আমরা চলে এসেছি দেশের দক্ষিণ পশ্চিমের জেলা খুলনাতে। আমরা এখন রয়েছি খুলনা 1 আসনের বটিয়াঘাটা উপজেলার সামনে। সমস্যাগুলো কি আছে? আসনের সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা আছে। তার ভিতরে আছে যারা আছে জনসংখ্যা তাদের কম, ফ্যামিলিতে সমস্যা, তাদের সবাই চাপাচাপ দেয়, বিভিন্ন ধরনের ট্যাগ লাগায় বিভিন্ন ধরনের তাদের জমি জমা দখল দেওয়া। রাস্তাঘাট আছে যেখানে এখনো কাদা মাটির সেটা থেকে বের হতে পারেনি, ইট বা কোনো পিচের কোনো ব্যবস্থা হয়নি, সেটা হচ্ছে মেইন প্রবলেম। 2-1 জায়গায় আছে এখনো বাঁশের সাঁকো আছে। বিশেষ করে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এখানকার একটা বড় সমস্যা। পাশাপাশি নদী ভাঙন রয়েছে, এছাড়া দখল, চাঁদাবাজি, সন্ত্রাসী নানাবিধ সমস্যা রয়েছে। তাই তারা বলছেন আগামী দিনে নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসুক তারা তাদের এই সমস্যার সমাধান এবং জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে, এমনটাই কিন্তু তাদের প্রত্যাশা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নারায়ণগঞ্জ 5 আসনে আছেন সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি নারায়ণগঞ্জ 5 আসনে। এই আসনটি মূলত শীতলক্ষ্যা নদীর দুধারে যে সদর রয়েছে এবং নারায়ণগঞ্জ বন্দর রয়েছে এটি নিয়ে গঠিত। এই আসনটিতে এখন পর্যন্ত 9 জন প্রার্থী বৈধ হিসাবে প্রতিনিধিত্ব করছেন। তবে এই শহরের যে প্রধান যে সমস্যা আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানে যে যানজটের ব্যাপক সমস্যা রয়েছে, যেহেতু এখানে নগরীর যে প্রধান যে মোড় যেটি রয়েছে চাষারা মোড়, সেই মোড়ে প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা এখানে অসংখ্য মানুষ যানজটের কবলে পড়ে ভোগান্তিতে পড়তে হয় প্রতিনিয়ত। এই সমস্যাগুলো মূলত চিহ্নিত করে নগরবাসী যারা এখানের ভোটার যারা রয়েছেন তারা দাবি করছেন এই সমস্যাগুলো দ্রুত যাতে সমাধানে কার্যকর পদক্ষেপ নেন যিনি এই আসন থেকে নির্বাচিত হবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর।
সাম্প্রতিক সময়ে কুষ্টিয়া ৩ আসনে জামাতে ইসলামের মনোনীত প্রার্থী আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম। এ সময় তিনি স্ট্রোক জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।